আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতন ঘটে। এর ৩ দিন পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। তবে বিপ্লবোত্তর বাংলাদেশের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর স্থবিরতার সুযোগে কিছু রাজনৈতিক সহিংসতার ঘটনাও ঘটে। সে সময় কয়েকটি জায়গায় সংখ্যালঘুরা আক্রান্ত হন। এগুলোকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করা হলেও আদতে এর কারণ ছিল রাজনৈতিক। বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার অনুসন্ধান করে দেখতে পায় এসব রাজনৈতিক বা ব্যক্তিগত আক্রোশমূলক হামলাকে সাম্প্রদায়িক বলে প্রচারে বড় ভূমিকায় ছিল ভারত থেকে পরিচালিত এক্স অ্যাকাউন্ট এবং দেশটির বেশ কিছু সংবাদ মাধ্যম। মূলত এভাবেই শুরু হয় ভারতীয়দের অপতথ্যের বন্যা। প্রিয় দর্শক, আমার দেশের নিউজরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তামান্না মিনহাজ। সামাজিক মাধ্যমে গত ৭ ডিসেম্বর ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ৪ ব্যক্তি একটি গরুকে ভয়ঙ্করভাবে পেটাচ্ছে। এই ভিডিওতে দাবি করা হয় ফুটেজটি বাংলাদেশের। ভিডিওটিতে ইসকনের একটি গরুর খামারে মুসলমানদের হামলার সময় ধারণ করা হয়েছে বলে জানানো হয়। রিউমার স্ক্যানার অনুসন্ধানে দেখা যায় গরু পেটানোর এই ঘটনাটি ভারতের জলান্ধার এলাকার। এর সঙ্গে বাংলাদেশের কোনো সংযোগ নেই। এভাবেই ভারতের সামাজিক মাধ্যমে আরেকটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। এতে দাবি করা হয়েছে মুসলমানরা একটি কালী মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করেছে। ভারতের জি নিউজ এবং আর্ট ইন্ডিয়া বিষয়টি নিয়ে সংবাদ প্রচার করে। তারা জানায় ঘটনাটি বাংলাদেশের, কিন্তু রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে এই ভিডিওটি ভারতের পশ্চিমবঙ্গের। এটা হিন্দুদের পূজা অর্চনারই একটি অংশ, কোনো হামলা নয়। আর এই কাজটিও কোনো মুসলমান করছেন না। ভিডিওতে যাদের দেখানো হয়েছে তারা সবাই হিন্দু ধর্মাবলম্বী। সম্প্রতি চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী হিন্দু উচ্ছৃঙ্খল জনতার হামলায় নিহত হন। ঘটনার পর সামাজিক মাধ্যম জুড়ে বিভ্রান্তকর তথ্য ছড়িয়ে পড়ে যে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী ছিলেন আলিফ। আরও দাবি করা হয় একজন হিন্দু ধর্মীয় নেতাকে আইনি সুরক্ষা দেওয়ার চেষ্টা করার কারণে মুসলমান দাঙ্গাবাজদের হামলায় একজন মুসলিম আইনজীবী নিহত হয়েছেন। এই ভুয়া তথ্য ভারতীয় গণমাধ্যমে শুধু ছড়ায়নি, রয়টার্সের মতো আন্তর্জাতিক বার্তা সংস্থাও পরিবেশন করেছে, যা মুহূর্তের মধ্যেই বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে একটি ভিডিও শেয়ার করে দাবি করেন ঢাকার একটি কলেজে হিন্দুদের পেটানো হচ্ছে। বাস্তবতা হচ্ছে ভিডিওতে যে সংঘর্ষ দেখানো হয়েছে তা ঢাকার মাহবুবুর রহমান মোল্লা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি কাজী নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারির দৃশ্য। এর সঙ্গে ধর্মীয় কোনো সংঘাতের কোনো সম্পর্ক নেই। হাসিনা সরকারের পতনের পর থেকে শত শত মিথ্যা, ভুয়া এবং সাম্প্রদায়িক উদ্দেশ্য প্রণোদিত তথ্য ছড়ায় ভারতীয়রা। হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর দেশটির নাগরিক ও গণমাধ্যমগুলো মরিয়া হয়ে এসব তথ্য ছড়াতে থাকে। এর প্রত্যক্ষ ফলাফল হলো ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের উপ হাইকমিশনে উগ্র ভারতীয়দের নজিরবিহীন হামলা। বেশ কয়েকজন ভারতীয় নাগরিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ারও চেষ্টা চালান। কয়েকদিন আগে পাকিস্তানের সাবেক হিন্দু ক্রিকেটার দানিশ কানেরিয়া তার এক্স হ্যান্ডেলের পোস্টে বাংলাদেশের হিন্দুদের পরিস্থিতির সঙ্গে ফিলিস্তিনের রাফার মুসলমানদের পরিস্থিতির সঙ্গে তুলনা করেন। এর আগে একটি ভিডিও শেয়ার করেন তিনি। এতে দেখানো হয়েছে এক ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে আছে। বর্ণনায় বলা হয় নিহতের নাম অম্বুজ শর্মা। পেশায় সফল ব্যবসায়ী তিনি মুসলমানদের সাহায্য করতেন, কিন্তু মুসলমানদের হাতেই তাকে খুন হতে হয়েছে। ক্যানেরিয়ার দাবি এটাই হচ্ছে বাংলাদেশে এক কোটিপতি হিন্দু ব্যবসায়ের পরিণতি। কানেরিয়া ভিডিওটি শেয়ার করে তার ক্যাপশনে লেখেন, এ এক দুর্ভাগ্যজনক সত্যি। অম্বুজ শর্মার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হিন্দুদের অবশ্যই বিষয়টি নিয়ে সতর্ক হতে হবে, ভাবতে হবে তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে। তবে রিউমার স্ক্যানারে এ নামে কোনো বাংলাদেশি কোটিপতির ব্যবসায়ীকে খুঁজে পাওয়া যায়নি। এ নামে বাংলাদেশি কোনো ব্যক্তি নিহত হয়েছেন এমনটিও জানা যায়নি। বাংলাদেশের কোনো মানুষই অম্বুজ শর্মা নামের কোনো ধনাঢ্য ব্যবসায়ীর নাম কোনোদিন শোনেনি। মনে হচ্ছে পুরো গল্পটি বানানো। আওয়ামী লীগ সরকারের পতনের পর অপতথ্য ছড়ানোর একটি সমন্বিত চেষ্টা শুরু হয়। প্রধানত হিন্দু ধর্মাবলম্বী অনেকের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারণা ছড়ানো হতে থাকে। তাদের চেষ্টার ধরনটি খুব স্পষ্ট এবং প্রায় একই রকম। প্রথমত, প্রায় সব ক্ষেত্রেই সাম্প্রদায়িক দাঙ্গার কথা বলা হয়েছে। দ্বিতীয়ত, রাজনৈতিক সহিংসতাকে সাম্প্রদায়িক সহিংসতার চেহারা দেয়া। তৃতীয়ত, মুসলমান ভুক্তভোগী ও তাদের সম্পদের ছবি ব্যবহার করে তাকে হিন্দুদের বলে দাবি করা হয়েছে। চতুর্থত, জুলাই আগস্টের বিপ্লবকে জঙ্গিদের সহিংসতা এবং ইসলামপন্থীদের ক্ষমতা দখল হিসেবে চিত্রিত করার অপচেষ্টা করা হয়েছে। এর মাধ্যমে চরমপন্থা বাড়ছে বলেও দাবি করে তারা। পঞ্চমত, হিন্দু সম্প্রদায়ের সদস্যদের গণহত্যা ও ধর্ষণ করা হচ্ছে বলে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। যখনই কোনো ঘটনায় কোনো হিন্দু ব্যক্তি ভুক্তভোগী হয়েছেন, তখনই সেই ঘটনাকে পুরো হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত বলে দাবি করা হয়েছে।
তা হামলার কারণ রাজনৈতিক, ব্যক্তিগত, ব্যবসায়িক যাই হোক না কেন। যেমন ধরুন, 4 আগস্ট রংপুরের পরশুরাম থানার আওয়ামী লীগ নেতা হারাধন রয় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে নিহত হন। জানা গেছে তিনিই প্রথম বিক্ষোভকারীদের উপর হামলা চালান, পরে তাদের পাল্টা হামলায় তিনি নিহত হন। 5 আগস্টের পর হারাধনের ছবি অনলাইনে ভাইরাল হয়, সেখানে তার হিন্দু পরিচয়ের উপরই ফোকাস করা হয় বেশি। এসব পোস্টের কোথাও তার রাজনৈতিক পরিচয়ের কথা উল্লেখ করা হয়নি। তারা একে সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে চিহ্নিত করে। একই সঙ্গে অপতথ্য প্রচার করা হয়েছে অন্য হিন্দুদের মৃত্যুর ব্যাপারেও। কোনো ভিত্তি ছাড়াই ঘটনাগুলোকে সাম্প্রদায়িক রূপ দেওয়া হয়েছে। আর এই বিষয়গুলো শুধু ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যেই সীমাবদ্ধ নেই, এর সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশের বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান ঐক্য পরিষদও। তাদের প্রতিবেদনেও অনেক সময় অতিরঞ্জিত করে প্রকাশ করা হয়েছে, যা সূত্র হিসেবে ব্যবহার করে সংবাদ প্রচার করেছে স্থানীয় এবং আন্তর্জাতিক বহু সংস্থা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ গত সেপ্টেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে 9 জন হিন্দু নিহত হয়েছে বলে দাবি করে। নেত্র নিউজ তাদের এক প্রতিবেদনে জানায়, হিন্দু নিহতের এ দাবি ভুয়া ছিল। তাদের অনুসন্ধানে দেখা যায়, নিহত 9 জনের মধ্যে কোনো ঘটনাই সাম্প্রদায়িক বা ধর্মীয় কারণে ঘটেনি। এর মধ্যে 7 জনের মৃত্যু হয়েছে রাজনৈতিক প্রতিহিংসা, উচ্ছৃঙ্খল জনতার হামলা এবং অন্যান্য কারণে। একইভাবে নরসিংদী আওয়ামী লীগের নেতা দীপক শাহকে একটি ভিডিওতে দেখা যায় কোটা আন্দোলনের সমর্থনকারী এক নারীকে পেটাতে। এরপর হাসিনার পতন হলে ক্ষিপ্ত জনতা তার বাড়িতে হামলা চালায়। এই ঘটনা পুরোপুরি রাজনৈতিক, একে দেখানো হয়েছে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে। এছাড়া মুসলিম আওয়ামী লীগ নেতাদের ঘটনাকেও হিন্দুদের বিরুদ্ধে হামলা হিসেবে দেখানো হয়েছে। যেমন ধরা যাক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাটি, একে দাবি করা হয়েছে ক্রিকেটার লিটন দাসের বাড়িতে অগ্নিসংযোগ হিসেবে। ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম হিরণের হত্যাকাণ্ডকে ভারতীয় প্রচার মাধ্যমে বলা হয়েছে হিন্দু নেতার মৃত্যু হিসেবে। সাতক্ষীরায় এক মুসলিম আওয়ামী লীগ নেতার রেস্তোরাঁয় আগুন ধরিয়ে দেওয়া হয়, একে মন্দিরে আগুন লাগানোর ঘটনা হিসেবে দাবি করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আগস্টে যে প্রবণতা শুরু হয়েছিল তা এখনও একইভাবে অব্যাহত রয়েছে। বাংলাদেশের যে কোনো ঘটনাকে সাম্প্রদায়িক আঘাত এবং হিন্দুদের উপর হামলা হিসেবে দাবি করা হচ্ছে। এমনকি শেরপুর ও সিরাজগঞ্জে মাজারে হামলার ঘটনাকেও মন্দিরে হামলা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আবার কল্পনা মিশিয়ে হিন্দু গণহত্যার কথাও বলছেন কেউ কেউ। দাবি করা হচ্ছে গত 3 মাসে সেনাবাহিনী 2700 হিন্দুকে হত্যা করেছে। চট্টগ্রামের হাজারীগলিতে সেনাবাহিনী ও জামাত মিলে 50 জন হিন্দুকে হত্যা করেছে বলেও দাবি করছেন তারা, যদিও এখন পর্যন্ত কারও নিহত হবার খবরই নিশ্চিত করা যায়নি। 10 আগস্ট দাবি করা হয় মাসের প্রথম 4 দিনে 13,600 হিন্দু নিহত হয়েছে। রংপুরে 6 হিন্দু নারী এবং 2টি নাবালিকাকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়। সবকটি দাবি মিথ্যা। ধর্ষণের দাবির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। দাবি করা হয় ঘটনাটি বাংলাদেশে, যদিও বাস্তবতা হচ্ছে ঘটনাটি বেঙ্গালুরুর এবং তা 2021 সালে। ছাত্রলীগের নারী নেত্রীদের শাস্তি দেওয়ার একটি ভিডিও শেয়ার করে দাবি করা হয় বাংলাদেশে হিন্দুদের উপর যৌন হয়রানি চালানো হচ্ছে, যদিও ওই নেত্রীদের সবাই মুসলমান ছিলেন। আশ্চর্যের বিষয় হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হয়েছে হিন্দু ছাত্রীদের শাস্তি দেওয়া হচ্ছে, যেখানে আসল ঘটনা হচ্ছে এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় প্রতিবাদ জানাতে জড়ো হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের বাকি অনেক ছাত্রী। হিজাব না পরার জন্য নারীদের হেনস্থা করা হচ্ছে এমন অসংখ্য দাবি করছে ভারতীয় গণমাধ্যম। উদাহরণ হিসেবে বলা যায়, মিষ্টি সুভাষ নামে এক বাংলাদেশি মডেল শেখ হাসিনার জন্মদিন পালন করতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে। সে সময় কয়েকটি পথশিশু গিয়ে তাকে উত্ত্যক্ত করে। ঘটনাটিকে দাবি করা হয় পশ্চিমা পোশাক পরা এক আমেরিকান নাগরিককে হেনস্থা করা হিসেবে। টেকনাফে মোবাইল চুরির অভিযোগে এক টিকটকার নারীকে পিটিয়ে হত্যা করা হয়, তিনি মুসলিম ছিলেন। ভারতের মিডিয়াতে বলা হয় এক হিন্দু নারীকে হিজাব না পরায় পিটিয়ে হত্যা করা হয়েছে। হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ নেতারা গণরোষের মুখে পড়েন। ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাগুলোকে সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে অভিহিত করা হচ্ছে, বিশেষ করে ভুক্তভোগী যখন হন হিন্দু আওয়ামী লীগ নেতা। ভারতীয় গণমাধ্যমে হিন্দুদের সঙ্গে ঘটা যে কোনো ঘটনাকেই অতিরঞ্জিতভাবে, অযৌক্তিকভাবে অতিরিক্ত গুরুত্ব দিয়ে প্রকাশ করা হচ্ছে। একই সময় বহু মুসলমান আওয়ামী লীগ নেতা হামলা শিকার হয়েছেন, কিন্তু তাদের কথা ভারতীয় প্রচার মাধ্যমে সেভাবে দেখা যায়নি। দুর্ভাগ্যজনক হলেও সত্য, হিন্দুদের উপর বিচ্ছিন্নভাবে কিছু নির্যাতনের ঘটনা ঘটেছে। তবে ভারতীয় গণমাধ্যমে যেভাবে প্রচার করা হচ্ছে পরিস্থিতি মোটেই তেমন নয়। তাদের ছড়ানো তথ্যে বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থাকে অতি নিগৃহীত ও নিপীড়িত হিসেবে দেখানো হয়েছে। এরই মধ্যে ভারতের দায়িত্বশীলদের অনেকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনকে মোতায়েনের দাবি তুলেছেন। এমনকি কল্পিত গণহত্যার অভিযোগও করেছেন তারা, যা ডাহা মিথ্যা। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে অপপ্রচারের বিরুদ্ধে আমাদের সংবাদ মাধ্যমের জবাবও পর্যাপ্ত নয়। খুব পরিষ্কারভাবে বোঝা যায় বাংলাদেশে আরও অনেক ইংরেজি ভাষার সংবাদ মাধ্যমের প্রয়োজন, নয়তো এসব অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং সত্য প্রতিষ্ঠা
সম্ভব হবে না। এ ধরনের প্রচার প্রতিহত করতে ফ্যাক্ট বেসড ন্যারেটিভের প্রয়োজন, যেখানে প্রয়োজনীয় সব পক্ষ, মিডিয়া, সরকার, রাজনৈতিক দল, প্রবাসী বাংলাদেশি এবং সচেতন নাগরিক সবাইকে উপস্থিত থাকতে হবে। শুধু সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা উগ্র হিন্দুদের এই অপপ্রচারের বিরুদ্ধে যথাযথ জবাব দিতে পারব। ধন্যবাদ সবাইকে।